শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে 12.5 লাখ পরীক্ষার্থী। কঠোর স্বাস্থ্যবিধি। আমাদের প্রস্তুতি ওই বছর ভালোই প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্নের উপরে দেখি কতটা অ্যান্সার করতে পারি। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন। গণ অভ্যুত্থান দিবস পালনে 36 সদস্যের জাতীয় কমিটি গঠন। রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার। আজ তোলা হবে আদালতে। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালে রোগীর খাবারে ব্যাপক অনিয়ম, বরাদ্দ ঠিকাদারের পকেটে, লোকবলের অভাবের দোহাই কর্তৃপক্ষের। গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে ইসরায়েলি বর্বর বাহিনীর হাতে আরও 80 ফিলিস্তিনের মৃত্যু। মার্কিন ত্রাণ সহায়তাকে হত্যার ফাঁদ বলছে জাতিসংঘ। এবং ফিফা ক্লাব বিশ্বকাপে উলসানকে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিল বরুসিয়া ডর্টমুন্ড। আরেক ম্যাচে ড্র করে নকআউট পর্বে ফ্লুমিনেন্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। সারা দেশে একযোগে শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এই পাবলিক পরীক্ষা। এর আগে সকাল থেকেই অভিভাবকদের সাথে কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। এ সময় বেশিরভাগ পরীক্ষার্থীকেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আসতে দেখা যায়। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2,797টি কেন্দ্রে অংশ নিয়েছেন 12,51,111 জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার 81,000-এরও বেশি পরীক্ষার্থী কমেছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 15 আগস্ট পর্যন্ত সারা দেশের সব কোচিং বন্ধ রাখা হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরো জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, এবার কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি কতটা মানা হয়েছে আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? ইশিকা, আমি সকাল থেকে কিন্তু রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের সামনে অবস্থান করছি এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই দিক নির্দেশনাগুলো মেনেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এবং সেই সঙ্গে আমি যদি বলি যে এখানকার সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, যেমন পুলিশ এবং সেনাবাহিনী এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু সঠিকভাবে যথাযথ চেকিং এর মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীদেরকে হলে ঢুকাচ্ছেন আমরা দেখতে পেয়েছি। এবং আমি যদি একটু দেখাই, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে সরকারি কলেজে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার জন্য কিন্তু শিক্ষার্থীরা হলে ঢুকে গিয়েছে এবং সেখানে কিন্তু সরকার নির্ধারিত অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেই নির্দেশনা মেনেই কিন্তু শিক্ষার্থীরা 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে তারা প্রবেশ করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি কোনো রকম ইলেকট্রিক ডিভাইসও কিন্তু তারা নিয়ে প্রবেশ করতে পারেনি, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে কোনো রকম ক্যামেরাযুক্ত মোবাইল কিন্তু তারা ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা তেমনটি দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু যথাযথভাবে স্বাস্থ্য সচেতনতা মেনে এবং স্বাস্থ্য নিরাপত্তা মেনে কিন্তু শিক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে। এবং সেই সঙ্গে যেসব শিক্ষার্থীরা মাস্ক পরেনি তাদেরকে কিন্তু মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে, যেহেতু আমরা জানি যে বিগত সময় আমরা দেখতে পেয়েছি যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব কিন্তু বাংলাদেশেও কিছু কিছু জায়গায় পড়ছে এবং সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি কিন্তু এখন সামনে চলে এসেছে। তো সেই ব্যাপারটিকে মাথায় রেখেই কিন্তু শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও কিন্তু সেই ব্যাপারটিকে মানছেন। আমরা এখানকার যে অভিভাবক এবং শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে যেমনটি দেখতে পাই যে তারা যেমনটি বলছিলেন এই সর্বোপরি যেসব ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা দেখে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে আগামী দিনেও যেন এই ধারা অব্যাহত থাকে। তো আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলে দিই যে এবছর কিন্তু প্রায় 2,797টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি কারিগরি এবং একটি মাদ্রাসা বোর্ডের অধীনে কিন্তু প্রায় 12.5 লাখ শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছে। তো এই ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার সর্বশেষ। ইশিকা। আলাউদ্দিন, অনেক ধন্যবাদ আপনাকে। শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম, রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল ও কাজী শাহেদ। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে। পায়েল, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে কিনা আর কেন্দ্রের ব্যবস্থাপনা কেমন দেখছেন?
ইশিকা যেমনটি বলছিলেন, আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি সমমানের পরীক্ষা চলছে, 6টি মাদ্রাসায় আলিম পরীক্ষা চলছে এবং 11 জেলায় আজকে চট্টগ্রামে 11টি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সামনে। আজকে সরকারি মহিলা কলেজের সর্বশেষ তথ্য অনুযায়ী 1940 জন বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করছে এমনটি জানতে পেরেছি। সেই সাথে এখানে আশেপাশে অনেকগুলো কলেজ রয়েছে, যেমন এমএস কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ইস্পাহানি পাবলিক অ্যান্ড স্কুল কলেজের 1500 শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করবে এমনটি আমরা জানতে পেরেছি। খুবই ব্যস্ততার মধ্যে আজকে চট্টগ্রাম শহরে বেশ কয়েকটি জায়গায় জ্যাম ছিল, জ্যাম ডিঙিয়ে আছে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন একেবারে শেষ মুহূর্তে আমরা দেখেছি 4-5 জন শিক্ষার্থী প্রবেশ করছেন, তারা একেবারে পরীক্ষার টাইম শেষ হয়ে গিয়েছে এমন সময় চলে আসছেন। আরো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পেরেছি, ভুল কলেজে চলে আসছেন, তার কলেজ রয়েছে একটি, সেই আরেকটি কলেজে উপস্থিত হয়েছেন, তবে পুলিশের সহযোগিতায় তাকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। এখানে অপেক্ষা করছেন অনেক মা বাবা, গার্ডিয়ান, তাদের বাচ্চাদেরকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি। অনেকেই রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল এবং তাদের কেমন ফিল হচ্ছে এখন। বাচ্চার পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? আল্লাহর রহমতে পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল, ভালো আছে। আজকে ওয়েদারও ভালো আছে, সেন্টারও ভালো আছে। নাসিরাবাদ মহিলা কলেজ প্রতিষ্ঠিত ফেমাস কলেজ। তবে সমস্যা হয়েছে আশেপাশে চতুর্দিকে এখানে 4-5টা সেন্টার আছে। ইস্পাহানি কলেজ আছে, পাতকুলি কলেজ আছে, বাবা কলেজ আছে, এমএস কলেজ আছে, নাসিরাবাদ কমন কলেজের সেন্টার। চতুর্দিকে সেন্টার হওয়াতে এখানে অনেক পরীক্ষার্থী আসতে দেরি হচ্ছে। পরীক্ষার্থীরা আসতেছে, অনেকে এখনো আসতেছে 15 মিনিট 20 মিনিট দেরি করে ফেলছে। এদিকে এমএস কলেজের মোড় থেকে, জিসির মোড় থেকে আরম্ভ করে পুরো রাস্তা জাম, ওদিকে ওয়ারলেস আকবর্ষা পর্যন্ত এদিকে পুরো জাম। রাস্তা জাম হওয়ার কারণে এদিকে পরীক্ষার্থীরা আসতে পারতেছে না। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই, এই প্রত্যেকটা কলেজের সামনে যেন একটা সিঙ্গেল ফ্লাইওভার হয় এবং পরীক্ষার সময় যেন উভয়দিকে রাস্তাঘাট পরীক্ষার্থীরা আসার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমনটি শুনছিলেন, একজন অভিভাবক কিন্তু তিনি তার মন্তব্য জানিয়েছেন এখানে বেশ কিছু কলেজে পাশাপাশি থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট ছিল চট্টগ্রামের। রাজশাহীর আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহেদ। শুভ সকাল পায়েল। রাজশাহীতেও পরীক্ষা শুরু হয়েছে এইচএসসি, যেটি সকাল ঠিক 10টায় শুরু হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা আছি রাজশাহীর শামুকদম ডিগ্রি কলেজে, যেখানে প্রায় 5টি কলেজ পরীক্ষায় অংশ নিচ্ছে। আপনার মাধ্যমে দর্শকদের যে তথ্যটি দিতে চাই, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের 1,33,613 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় 4,000-এর বেশি শিক্ষার্থী এবার কম। রাজশাহী শিক্ষা বোর্ড যে তথ্যটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে 68,960 জন ছাত্র এবং 64,553 জন ছাত্রী এই শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন এবং 755টি কলেজের 207টি পরীক্ষা কেন্দ্রে আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যে 8 জেলা আছে এখানে, তারা এই পরীক্ষাটি এখানে নিচ্ছেন। 2024 সালে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছিলেন 1,38,157 জন। এবার যে সেখান থেকে কিছুটা কম পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা এবং অভিভাবক শিক্ষক তারা যেটি বলছেন যে প্রায় 4,000-এর মতো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেনি যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চান। তো সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা পূর্বে প্রবেশের যে সরকারি নির্দেশনাটি ছিল সেটি মেনেই শিক্ষার্থীরা কেন্দ্রটিতে প্রবেশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজের প্রধান ফটক যেটি, সেখানে তল্লাশি পোস্ট বসিয়ে শিক্ষার্থীদের তল্লাশি করেই প্রবেশ করেছেন। যে ইলেকট্রিক কোনো ডিভাইস নিয়ে যাতে শিক্ষার্থীরা প্রবেশ করতে না পারেন সেটিও এখানে নিশ্চিত করা হয়েছে এবং অভিভাবকদেরকে কলেজ কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি নিশ্চিত করেছেন। এছাড়া যারা দায়িত্বপ্রাপ্ত কেবলমাত্র পরীক্ষার সংশ্লিষ্ট তারাই কেন্দ্রটিতে প্রবেশ করতে পেরেছেন এবং শিক্ষার্থীরা যারা নির্বিঘ্নে তাদের আসন খুঁজে নিতে পারেন এই জন্য কলেজ কর্তৃপক্ষ এখানে যে বোর্ডটি টানিয়েছে সেখানে আসন এবং রোল নাম্বার অনুযায়ী কোন কক্ষে তাদের আসন বসেছে সেটিও তারা উল্লেখ করে দিয়েছেন। বলা যায় যে একরকমের চমৎকার পরিবেশেই রাজশাহীর এই কেন্দ্রটিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক
10টায় তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা এখন লেখা শুরু করেছেন। আমরা এই কলেজ কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব তার সঙ্গেও যেটি কথা বলেছি, তিনিও যেটি বলছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে এই পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারেন সেই জন্য তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তো ইশিকা, এই ছিল রাজশাহী থেকে এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আমার কাছে। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী এবং চট্টগ্রামের সর্বশেষ তথ্য জানছিলাম এইচএসসি সমমানের পরীক্ষার সহকর্মীদের কাছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ক শ্রেণীভুক্ত, 8 আগস্ট তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে শহীদ আবু সাইদ দিবস প্রতি বছর পালনের জন্য খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাবনায় একমত জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শর্ত সাপেক্ষে এ প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপিও। এনসিসির বিকল্প হিসেবে প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি চায় না বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে মতবিরোধ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 7ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর করার প্রস্তাবনায় একমত হয় বিএনপি। তবে নির্বাহী ক্ষমতাকে খর্ব না করতে শর্ত জুড়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। বৈঠকে এনসিসির বিকল্প সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির পক্ষে অবস্থান তুলে ধরে এনসিপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে যে আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা এই আইডিয়ার সঙ্গে একমত। মধ্যাহ্ন বিরতিতে সংবাদ সম্মেলনে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর নির্ধারণের পক্ষে দলীয় মত দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। দাবি করেন এনসিপির বিকল্প প্রস্তাবনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নির্বাহী ক্ষমতাকে খর্ব করবে না। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসে যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, আসলে বিষয়টি এরকম নয়। রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকে সংস্কার কমিশনের দেয়া নতুন প্রস্তাবনার সাথে একমত হলেও এ নিয়ে ভিন্ন মত জানায় বাম রাজনৈতিক দলগুলো। মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতিত্ব, এই 5টি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে।
যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। 4টা মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা বলেছি দেখেন, সমাজতন্ত্রের জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, এটা সমাজতন্ত্রকে কভার করে। ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং ধর্মে নিয়ে পক্ষপাতহীনতা। এত কিছু করার পরও তারপরে দেখা যাচ্ছে কেউ একমত হতে পারছেন না। ঐকমত্য গড়তে 3 দিনের বিরতি দিয়ে রোববার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রতিজন রোগীর জন্য সরকার 175 টাকা বরাদ্দ দিলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার, আবার যা মিলছে তাও পরিমাণে কম। প্রতি বছর রোগীদের বরাদ্দের কোটি কোটি টাকার বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছেন লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাস বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। তালিকা অনুসারে ঠিকাদার মিগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প, তাও ওজনে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেয়া হয়েছে মোটা চাল। বাবুর্চি রণজিৎ বলছেন, ঠিকাদারকে বিশ্বাস করে এভাবেই প্রতিনিয়ত সবকিছু বুঝে নেন তিনি। আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসী কাজ করি। এটা যত সম্ভব আছে স্বর্ণ চাল হবে, চাল দেওয়ার কথা 28 বা 50। রোগীরা বলছেন হাসপাতালের খাবারের মান একেবারেই নিম্নমানের, নাস্তাও আসে না সময় মতো। একটা পাউরুটি আর একটা কলা ওই সকাল 9টা দেওয়ার কথা, 11টা 12টার সময় দেয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কেউ নেই বর্তমানে। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আফজাল উদ্দিন বলেন, হাসপাতালে লোকবল নেই, তার একার ওপরই 4টি দায়িত্ব। বাবুর্চি সব বুঝে নেয়, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এইরকম নলেজ দিয়ে আমাদের কাছে কমপ্লেন আকারে আসেনি, যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্ব জাতীয় মাছ দেওয়ার কথা থাকলেও দাম বেশি হয় ঠিকাদার দিয়েছেন ব্রয়লার মুরগি, তবে সেখানেও ছোট পিস, ওজনে তারতম্য। পাকা লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেওয়া হচ্ছে রোগীদের, তাও আবার জুটছে না অনেকের কপালে। দুবারে ভাত দেয়, মান ভালো না, দুটো পাওয়ার হয়ে যায়, কি পাওয়ার হয়ে যায়, খাবার চালে দেয় না। যারা লোকজন আছে তারা পায়, আমার নাই জন্য আমরা পাইনি। আর ভ্যাট ও আয়করের অজুহাত দিয়ে ঠিকাদাররা বলছেন লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা। ভ্যাট ছিল 67%, সেই ভ্যাট আপনার 10% হয়ে গেছে। আগে আয়কর ছিল 1 লাখ টাকা পর্যন্ত 3%, এখন আপনার হয়ে গেছে 7%। ঠিকাদার তো আপনার নিজেতে দেবে না, দেবে কি? তবে সিভিল সার্জন বলছেন এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। ওখানে দেখি আসলে সত্যিকারের যদি এরকম ইয়ে থাকে তাহলে আমরা সহজে ব্যবস্থা নেই। কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকার মতো। মনিটরিংয়ের অভাবে 9/6-এর মাধ্যমে যার বড় একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে টাঙ্গাইলে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে দেয়া লবণ ব্যবহার না করার অভিযোগ উঠেছে, তারা সেটা স্বীকারও করেছেন। বরাদ্দ পাওয়া লবণ বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয় করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহানা আফরোজ টুম্পা। সারা দেশের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে 200 টন লবণ বিতরণ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় 36 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এ টাকায় কক্সবাজারের মেহেরাজ স্থল থেকে 14 টাকা কেজি দরে 89.5 টন লবণ কেনে জেলা প্রশাসন।
পরে ঈদের আগের সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে বরাদ্দ দেয়া এসব লবণ অধিকাংশ প্রতিষ্ঠান চামড়া সংরক্ষণে ব্যবহার করেনি। লবণের বস্তাগুলো স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের কাছে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে তারা। অধিকাংশ প্রতিষ্ঠানে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চামড়া সংরক্ষণ করতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে। ঈদের দিনও অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানা ছিল তালাবদ্ধ। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ বলছে, চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বরাদ্দ পাওয়া লবণের বস্তাগুলো কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে তারা। আবার কেউ কেউ প্রশাসনকে বলে খাওয়ার জন্য লবণ প্রতিষ্ঠানে নিয়েছেন। তো এই সামগ্রী বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যাইতেছে, কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না, তাহলে লবণগুলি বিক্রি করে দিয়ে এই টাকাটা পুরা লিলা বোর্ডিং, যেহেতু আমাদের মাদ্রাসায় 90-100 জন ছাত্র সারা বছর ফ্রি খায় ইতিমখানা। এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটার যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি। আমি মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করি নাই, উপজেলা প্রশাসন থেকে আমি লবণ পাইছি 5 ব্যাগ, এতিমদের জন্য খাওয়ার কাজে ব্যবহার হবে, এটা আমি উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নিয়ে আসছি। খোলা বাজারে লবণ প্রতি কেজি 18 থেকে 20 টাকায় বিক্রি হলেও নামমাত্র মূল্যে এ লবণ বিক্রি করে দিচ্ছে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। 20 টাকা কেজি পাইকারি, ওটাই নাই তো 1000 টাকা বস্তা নেয়। চামড়া লবণ একটা, আবার এই আগলা লবণ আর একটা। চামড়া যেগুলা দিছে ওইগুলা দাম কম, আরো কম। এদিকে কারো বিরুদ্ধে বরাদ্দকৃত লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষ, মাদ্রাসা, লিলা বোর্ডিং বা এতিমখানার, এটা আমরা ইনফর্মড হলে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সঠিক তদারকির মাধ্যমে লবণ বরাদ্দ দেয়া হলে সরকারের অপচয় রোধ হবে মনে করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা নেভাল জেটিতে খুলনা শিপইয়ার্ড নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর নতুন 3টি ডাইভিং বোট কমিশনিং করবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, নৌবাহিনী প্রধান নতুন বোটগুলোর অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করেছেন কিনা বিস্তারিত জানাবেন। বাংলাদেশের নৌবাহিনীকে আরো বেশি আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধি, এই কারণেই কিন্তু খুলনায় আজ খুলনার যে নেভাল বাড়তি আছে এখানে 3টি কিন্তু ড্রাইভিং বোট কিন্তু উদ্বোধন করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নৌবাহিনীর যে প্রধান আছেন এম নাজমুল হাসান, উনি কিন্তু এই যে ড্রাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা এই 3টি বোটের কমিশনিং উদ্বোধন করছেন। উনি কিছু সময় আগে কিন্তু এই 3টি ড্রাইভিং বোটের যারা দায়িত্বরত আছেন তাদের কাছে তাদের কমিশনিং যে কাগজপত্র সেটি হস্তান্তর করেছেন এবং আনুষ্ঠানিকভাবে নামফলক উদ্বোধন করবেন। মূলত বিষয় হচ্ছে এই ড্রাইভিং বোট 3টি কিন্তু আমাদের খুলনার যে শিপইয়ার্ড আছে এই শিপইয়ার্ডে কিন্তু আসলে পুনর্নির্মিত হয়েছে এবং আজ কিন্তু কমিশনিং হচ্ছে। এর মাধ্যমে কিন্তু এই ড্রাইভিং বোটের মাধ্যমে কিন্তু খুলনার সহ সারা দেশের যে নৌবাহিনীতে একটি নতুন ধরনের কিন্তু একটা নতুন ধরনের পথচলা বলা যেতে পারে শুরু হয়েছে এবং এই ড্রাইভিং বোটের মাধ্যমে নৌবাহিনীর বহরে ডুবুরিদের কার্যক্রমে আরো বেশি কিন্তু সহায়তা করতে পারবে এবং এই ড্রাইভিং বোটগুলোতে অত্যাধুনিক অনেক সরঞ্জাম আসলে যোগ করা হয়েছে, যার কারণে গভীর সমুদ্রেও কিন্তু নৌবাহিনীর যে ডুবুরিরা তারা বেশ অনেক সময় ধরে তাদের ডুবুরি কার্যক্রম করতে পারবে। পাশাপাশি কিন্তু উদ্ধার কাজও আসলে নতুন দিক আসলে উন্মোচন হয়েছে। তো এই মুহূর্তে আমরা আছি খুলনার যে নেভাল বার্তে এবং এই নেভাল বার্তে কিন্তু নৌবাহিনীর প্রধান এই 3টি ড্রাইভিং বোটের কমিশনিং কার্যক্রম পরিচালনা করছে এবং সে ইতিমধ্যে উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ড্রাইভিং বোটের মাধ্যমে নৌবাহিনীর বহরে যে ডুবুরিরা আরো ভালো কাজ করতে পারবে, গভীর সমুদ্রের ভিতরে তারা কাজ করতে পারবে, তাদের নিরাপদে কাজ করতে পারবে এবং এই ড্রাইভিং বোটের মাধ্যমে কিন্তু উদ্ধার কাজও খুব সহজ হবে। তো খুলনার নৌবাহিনীর নেভাল বার্ত থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা নেভাল জেটিতে খুলনা শিপইয়ার্ড নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর 3টি ডাইভিং বোট কমিশনিং করবে নৌবাহিনী প্রধান। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ সকাল।
গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর হামলায় নিহত হচ্ছেন আরও ৮০ ফিলিস্তিনি। এ সময় আহত হন আরও ৪০০ জন। গেল এক মাসে বিতর্কিত সহায়তা কেন্দ্রগুলো থেকে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৫১৬ ফিলিস্তিনি, যাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR। কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থাকে মৃত্যু ফাঁদ বলছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। রায়হান কবির শুভ্র রিপোর্ট। সন্তানহারা মায়ের আহাজারি, বাবার কান্না আর বাবা মা হারানো শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বাড়ছে মৃত্যুর মিছিল, ধুলোয় মিশে যাচ্ছে নগরী। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, হাসপাতালে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। তার মাঝেই দীর্ঘ হচ্ছে আহত নিহতের তালিকা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত অন্তত অর্ধশত। ওয়াইদি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০০। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আমি আমার পরিবারের জন্য খাবার আনতে যাচ্ছিলাম, হঠাৎ ইসরায়েলি আগুনের লেলিহান শিখা আমাদেরকে পুড়িয়ে ফেলল। রক্তে ভেজা খাবার খেয়ে আর কতদিন বাঁচতে হবে? মাত্র ১ কেজি আটা জোগাড় করতে গিয়ে জীবন বাজি রাখতে হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। বাচ্চাদের মুখে এক মুঠো খাবার দিতে গিয়ে পায়ে হেঁটে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে। এই মার্কিন সাহায্য কেবলই সাহায্য নয়, একটি সাক্ষাৎ মৃত্যুদূত। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে নেতানিয়াহুর বর্বর সেনারা। সেই সঙ্গে উত্তরের গাজা নগরী এবং দক্ষিণের রাফায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদেরও হত্যা করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল এক মাসে ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গোলাবর্ষণে অন্তত ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত প্রায় ৪,০০০। এই নৃশংস ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR। যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্র জাতিসংঘ ও প্রতিষ্ঠিত অন্যান্য মানবিক সংস্থাকে বাইপাস করে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করে সংস্থাটি। The Israeli military must stop shooting at people trying to get food. এই বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে বিশৃঙ্খলা, হতাহতের ঘটনা ও গুলিবর্ষণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিককৃত মানবিক সহায়তা কাঠামো আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বেসামরিক জনগণের খাদ্য ও জরুরি সহায়তার মতো মৌলিক অধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং তাদের জীবন রক্ষাকারী সেবায় প্রবেশ বাধা দেয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। ত্রাণের নামে তৈরিকৃত মৃত্যু ফাঁদ নিয়ে বিশ্বজুড়েও বইছে সমালোচনার ঝড়। মঙ্গলবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থা একটি ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।